Pathophysiology of burns. So burns cause release of vasoactive substance like histamine, catecholamine, prostaglandins. বার্ন হওয়ার পরে আমাদের যে ভেসেল, এই ভেসেল থেকে এক ধরনের সাবস্টেন্স, তারপরে অন্য জায়গা থেকেও কিছু কিছু জিনিস আসে, লাইক হিস্টামিন, এগুলা অ্যালার্জিক সাবস্টেন্স, অ্যালার্জিক রিয়েকশন তৈরি করে। তারপর ক্যাথেকোলামাইন, এটা হলো আমাদের ভিএমএ থেকে ব্রেকডাউন হলে ক্যাথেকোলামাইন পাওয়া যায়, এপিনেফ্রিন আর কি, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো ইয়ে হয় from injured tissue which increase the capillary permeability that cause leakage of plasma to the surrounding tissue which leads to edema. বিষয়টা কি? বিষয়টা হলো, দেখো, বার্ন যখন হয় পুরা তো চারপাশ পুড়ে যায়, তাই না? অথবা এই যে ব্লিস্টার টিস্টার হয়, এটা কিভাবে হয়? বার্ন হইলে আমাদের বডি থেকে একদম কিছু সাবস্টেন্স লাইক এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্যাথেকোলামাইন, হিস্টামিন, এগুলো রিলিজ হওয়ার ফলে কি হয়? আমাদের এই ভেসেলের পারমাবিলিটি বেড়ে যায়। আই মিন, এই ভেসেল থেকে ফ্লুইডটা বের হয়ে যাওয়া শুরু করে। ফলে কি হয়? আমাদের এর ফলে আমাদের এই ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেস, আই মিন এই যে এক্সট্রা সেলুলার স্পেস, এই ভেসেলের বাইরের জায়গাগুলোতে চলে আসে। পারমাবিলিটি মিন্স মানে ভে মানে ব্লাডটা খুব সহজেই লিক করতে পারে। লিক করে বের হয়ে যায়, কোথায় আসে? আমাদের এক্সট্রা সেলুলার স্পেসে। তখন এজ এন এক্সট্রা সেলুলার ফ্লুইড হিসেবে এখানে থাকে। এর ফলে কি হয়? ভেসেলের থেকে যে ব্লাডটা বের হয়ে আসলো, তখন এডেমা হয়। The capillary permeability decrease by 18 to 36 hours, এবং এই যে বের হয়ে আসে যে ফ্লুইড গুলো, এটা আবার 18 থেকে 36 ঘন্টা পরে আবার কমে যায়। ফ্লুইড লিক লিডস টু, এই যে ফ্লুইডটা লিক করলো, এই যে ভেসেল থেকে বের হয়ে গেল, এর ফলে কি হয়? আমাদের ব্লাড ভলিউম কমে যাবে না? ফ্লুইড লিকস লিড টু ডিক্রিজ ইন সার্কুলেটিং ব্লাড ভলিউম কজিং হাইপোভলিমিয়া। এই যে ভেসেল থেকে যে ব্লাডটা বের হয়ে গেল, এর ফলে কি হয়? আমাদের সার্কুলেশনের জন্য ব্লাড যেটা দরকার সেটা কমে যাবে, ফলে কি হাইপোভলিমিয়া হবে। যেভাবে ভেসেল থেকে বের হয়ে গেলে হাইপোভলিমিয়া না, হাইপোভলিমিয়া মিন্স শক। এর ফলে কি হয়? বিপি কমে যায়, কিন্তু হার্ট রেট বেড়ে যায়। যেটা বডির কম্পেনসেটরি মেকানিজম। কেন বিপি কমে যায় এবং হার্ট রেট বেড়ে যায় বলো তো, ইয়ে রুনা? শকে, এই যে এখানে যে হাইপোভলিমিক শক হয়, কেন এখানে বিপি কমে যায় ঠিকই, কিন্তু হার্ট রেট বেড়ে যায় কেন? রুনা? কেন? রুনা কি নাই? আখি বলো তো কেন? কেন হাইপোভলিমিক শকে ভাইয়া, বিপি? বলো। বিপি কমে গেলে এটা তো কম্পেনসেটরি মেকানিজম, মানে যেহেতু ব্লাড প্রেশার কমে যায়, প্রপার হচ্ছে যে অক্সিজেন মানে ঘাটতি শুরু হয়ে যায়, তো এটা ব্যালেন্স করার জন্য তাড়াতাড়ি মানে খুব দ্রুত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানে অক্সিজেনটা নেওয়ার জন্য আর কি। যেটা আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে তোমার যখন আমাদের বিপি কমে যায়, তখন আমাদের বডির তো অক্সিজেন বা ব্লাডের প্রয়োজন, নিউট্রিয়েন্ট প্রয়োজন। তখন কি করে? হার্ট জোরে জোরে পাম্প করে ব্লাডটা ছড়ায় দেওয়ার চেষ্টা করে, এর ফলে হার্ট রেট বাড়ে। হয় তখন এই যে এই তোমার, তারপরে when fluid returns by 3 to 5 days BP increase। তো প্রথমে তো এই যে ফ্লুইড লিক করে যে লিক করে যায়, তার ফলে কি হয়? ভলিউম কমে যায়, এর ফলে শক হয়, বিপিও কমে যায়, আবার হার্ট রেট বাড়ে। আবার এই যে এরপরে তো আমরা আমরা তো কন্টিনিউয়াসলি ব্লাড মানে ফ্লুইড দিয়ে থাকি। এই ফ্লুইড দেওয়ার পরে এটা মোটামুটি বিপিটা বাড়তে 3 থেকে 5 দিনের মতো সময় লাগে। ভোলেমিয়া লিডস টু ইন ডিক্রিজ টিস্যু পারফিউশন। হাইপোভোলেমিয়া লিডস টু, এটা তো আমরা already বুঝি যে হাইপোভোলেমিয়া টিস্যু পারফিউশন কমে যাবে, রেজাল্টিং ইন রেজাল্টিং ইন অর্গান ফেলিওর। কেন? কারণ
এই ভলিউম যখন কমে যায় তখন অক্সিজেন সাপ্লাই হয় না, ফলে টিস্যুতে পারফিউশন কমে যায়। এর ফলে কি হয়, অর্গান ফেলিওর করে, সাচ এজ রেনাল ফেলিওর রেজাল্টিং ইন অলিগুরিয়া, যার ফলে কি হয়, আমাদের কিডনি অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, এবং এর ফলে কি হয়, অলিগুরি হয়, কারণ কিডনি ইউরিন প্রোডিউস করতে পারে না। ইস্কিমিয়া হয় ডিউ টু অক্সিজেন কমে যায় আর কি। ইস্কিমিয়া টু ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে মানে ল্যাক অফ অক্সিজেনের অভাব হয়, এবং এর ফলে প্যারালাইটিক মানে ইন্টেস্টাইন মোটিলিটিও কমে যায়, প্যারালাইটিক ইলিয়াস হয়। When the fluid returns to vascular compartment after 2 days, it leads to diuresis. এই যে আবার যখন তোমার এই যে ইনিশিয়ালি যখন এই কি বলে টিস্যু পারফিউশন কমে যায়, ফলে রেনাল ফেলিওর হয়, অলিগুরিয়া হয়, প্যারালাইটিক ইলিয়াস হয়। আবার এই আমরা যখন মানে ফ্লুইড দিতে থাকি 2 দিন পরে, তখন আবার ওই এই ফ্লুইড গুলা যে বডিতে এসে যায় না, কন্টিনিউয়াস তো দিতেই থাকে। প্রথম আমরা একটু পরে জানতে পারবো কিভাবে দেয়, সিস্টেমটা কি। তো 2 দিন পরে আবার এই যে মোটামুটি ঠিক হয়ে গেলে, তখন আবার ম্যাসিভ লেভেলের তোমার পানি বের হয় বডিতে। একটু পরে এটা দেখবো কিভাবে কি হয়। অলরেডি আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। ডিক্রিজ মানে ইন বিফোর 2 ডেজ অলিগুরিয়া, আফটার 2 ডেজ ডিউরেসিস। জি প্রথমে অলিগুরিয়া থাকে, 2 দিন পরে ডিউরেসিস হবে। হ্যাঁ, এটার আছে, এখানে বিভিন্ন ফেজ আছে। এই শক ফেজ বা অলিগুরিক ফেজ, এটা আমরা একটু ম্যানেজমেন্টে পড়বো। ইমার্জেন্ট ফেজ আছে কয়েকটা, ম্যানেজমেন্টে আমরা একটু বুঝতে পারবো। এটা আমারই তখন জাস্ট এই জায়গাগুলো দেখার চেষ্টা করো। প্যাথোফিজিওলজিটা বোঝা গুরুত্বপূর্ণ ইয়ের বার্নের। Decrease intravascular fluid volume in the blood vessel cause hypovolemia leads to tissue perfusion resulting in organ failure such as renal failure resulting in oliguria, or ischemia to intestinal tract and resulting in paralytic ileus. When the fluid returns to vascular compartment after 2 days, it leads to diuresis. এবার আসলে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড যে কমে যায়, ফলে কি, decrease intravascular fluid volume in the blood vessel cause increase hematocrit. Yes, যখন আমরা এর আগেও বলেছিলাম হেমাটোক্রিট কি, পার্সেন্টেজ অফ আরবিসি ইন এ সার্টেন ভলিউম। মানে ধরো 100 গ্রাম ব্লাডের ভিতরে, এটা জাস্ট বললাম 100 গ্রাম হইতে পারে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাডের ভিতরে, যে যত পার্সেন্ট আরবিসি বা কন্টেন্ট থাকে, আই মি আরবিসি এলিমেন্ট থাকে, সেটাই হইল হেমাটোক্রিট। আই রিপিট, এর আগেও বলছি হেমাটোক্রিট, প্লাজমা, এগুলো বলছি যে প্লাজমা কমে গেলে হেমাটোক্রিট বেড়ে যাবে, প্লাজমা বেড়ে গেলে হেমাটোক্রিট কমে যাবে, এটাই হলো সিস্টেম। তাহলে হেমাটোক্রিট কি, পার্সেন্টেজ অফ আরবিসি ইন সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড ভলিউম। যেহেতু আমাদের প্লাজমা কমে যায়, পানি কমে যেতে, তার মানে কি, হেমাটোক্রিট বাড়বে, সোজা কথা। হুইচ ইজ এ টেম্পোরারি ইনক্রিজ, যদি এটা টেম্পোরারি বাড়ে, কিন্তু আবার ফ্লুইড যখন আবার বডিতে রিপ্লেস হয়ে যায় না, তখন এটা ব্যালেন্স হয়ে যায়। হুইচ লেটার ডিক্রিজেস, এই যেটা বললাম মাত্র, হুইচ লেটার ডিক্রিজেস থার্ড অর ফোর্থ ডে when there is increased hemolysis due to the burn injury. Initially, hyponatremia may occur because of the fluid loss. এই যে ভেসেল থেকে বের হয়ে আসে না, ফলে হাইপোনাট্রিয়ামিয়া হয় টু দি সারাউন্ডিং টিস্যু অ্যান্ড যে মানে সোডিয়াম কমলে পটাশিয়াম বেড়ে যাবে, সোজা কথা। আবার এই যে কি হয়, সোডিয়াম ভেসেল থেকে বের হয়ে যায়, ইয়েতে চলে আসে, ওই যে এক্সট্রাসেলুলার স্পেসে আসে, আর সেলের পটাশিয়াম চলে আসে ভেসেলে, ফলে হাইপারক্যালেমিয়া। বিকজ অফ দিস রিলিজ অফ পটাশিয়াম ফ্রম দ্য টিস্যু, when the fluid returns to intravascular space by 3 to 5 days, hypokalemia may occur. মানেটা কি, মানেটা হলো যে এই যে প্রথমে ভেসেল থেকে ব্লাড বের হয়ে যায়, ফলে কি, এডেমা ডেভেলপ করে। এট এ টাইম আমরা এর আগেও শুনেছি সোডিয়াম যেখানে যায়, ওয়াটার সেখানে ফলো করে, বা সোডিয়াম এবং ওয়াটার একই সাথে থাকে, একসাথে যাওয়া আসা করে। তো আমরা অলরেডি এটাও জানি যে সিরাম মানে সোডিয়াম কমে গেলে পটাশিয়াম বাড়বে, এটাই স্বাভাবিক। আবার এই যে আমরা যে পেশেন্টকে ফ্লুইড দিতেছি, এই ফ্লুইড দেওয়ার ফলে কি হয়, বডিতে ফ্লুইডের লেভেল বেড়ে যায়, তখন আবার হাইপার ক্যালেমিয়া থেকে এরপরে ফ্লুইড দেওয়ার ফলে হয়ে যায় হাইপোক্যালেমিয়া। ঠিক আছে। এরপর আসলে ইমিউনোসাপ্রেশন ইনক্রিজ দ্য রিস্ক অফ ইনফেকশন, ডেথ ইন দি ফার্স্ট 48 আওয়ার্স, ভেরি ইম্পর্টেন্ট লাইন এখানে, ডেথ in the first 48 hours is often related to fluid electrolyte disturbance
and after that time is related to sepsis মানে প্রথম 48 ঘন্টার ভিতরে যদি পেশেন্ট মারা যায় তাহলে ফ্লুইড মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে পেশেন্ট মারা যায়। এই যে দেখো হাইপারক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া, এই যে এলোপাতারি হয়, এগুলোর কারণ হলো মেইন কারণ। তারপর সেল ড্যামেজ অ্যান্ড হেমোলাইসিস অফ আরবিসি ক্যান লিড টু হেমাচুরিয়া। ইয়েস, এই যে পুড়ে গেছে যে সেলগুলা, তারপরে তারপরে কি বলে হেমোলাইসিস অফ আরবিসি, এর প্রস্রাবের সাথে আবার হেমাচুরিয়া বের আকারে বের হয়ে আসে। তারপরে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। তো এই জিনিসগুলো এখানে স্লাইডে এইভাবে তুলে দেওয়া হয়েছে প্যাথোলজির একই জিনিস। আর না বলি, আমরা অলরেডি জানি আমাদের ইন্ট্রাসেলুলার ইলেকট্রোলাইট কি কি, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আর কি। আর আউটসাইড অফ দি সরি ইনসাইড দ্য সেলুলার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর আউটসাইড দ্য সেলে থাকে হলো সোডিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে, তবে খুবই কম, তবে মেইনলি সোডিয়াম, আই রিপিট, মেইনলি সোডিয়াম। দেখো হেমাটোক্রিট অলরেডি এটা বলতে, যে হেমাটোক্রিট, এই যে দেখো প্লাজমা আর এই আরবিসি, অথবা এইভাবে মনে রাখা যায় একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাডে যে পরিমাণ মানে ব্লাড কন্টেন্ট থাকে সেটাই হলো হেমাটোক্রিট। আর প্লাজমা তো বুঝি জলীয় দ্রবণ। এবার আসি হলো ম্যানেজমেন্ট অফ বার্নস ইন ডিফারেন্ট ফেজেস। তোমার বার্নের বিভিন্ন ফেজ আছে, সেটা আমরা একটু এখন দেখবো ধীরে ধীরে। তো এটা যাওয়ার আগে আরেকটু হালকা একটু জিনিস দেখে নেই, একটা স্লাইড মনে হয় বাকি আছে। এই যে বার্নস ম্যানেজমেন্ট গোলটা মেইন ইনিশিয়াল কি, প্রাথমিক দিয়ে আই মিন প্রথম 2 দিন ইজ টু মেইনটেইন ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স এন্ড প্রিভেন্ট হাইপোভলিমিক শক। কারণ কি, প্রথম 2 দিনে মারা গেলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আর গোন ইন লেটারলেস টু প্রিভেন্ট সেপসিস, রিজন ফর ডেথ আফটার দ্য শক ফেজ। ইয়েস। চলো আমরা এবার দেখি বার্নের বিভিন্ন ফেজ আছে। প্রথমে আসে ইমার্জেন্ট ফেজ, তারপরে তোমার শক ফেজ অর অলিগোরিক ফেজ, এটাকে অ্যাকিউট ফেজও বলা হয়, বুঝছো? শক ফেজ অর অলিগোরিক ফেজকে অ্যাকিউট ফেজও বলা হয়, যেটা অবলিক দিয়ে লিখে রাখতে পারো, শক ফেজ অর অলিগোরিক ফেজ অথবা অ্যাকিউট ফেজ। তারপর ডায়ুরেটিক ফেজ অর ফ্লুইড রিমোবিলাইজেশন ফেজ এটসেট্রা, এগুলো তো আছেই। তো প্রথমেই আমরা ইমার্জেন্ট ফেজ। দেখো ইমার্জেন্ট শব্দটাতে ইমার্জেন্সি রিলেটেড বিষয় একটা উল্লেখ করে। প্রথমে বার্ন হলে আমরা সবার আগে কি করব, বার্নের প্রথমটাই হলো রেজ, আর এ সি ই, আর এ সি ই, রেস। আর ফর রেস্কিউ, এ ফর অ্যাক্টিভেট দ্য অ্যালার্ম, কনফাইন ফায়ার, এক্সটিংগুইশ, রেস, এটাকে সংক্ষেপে রেস হয়। প্রথমেই আমরা আর এ সি, এটা সাধারণত এই ধরনের ইয়েগুলা রিঅ্যারেঞ্জ টাইপের কোশ্চেনে দেয়, বেশি বোটাই না, ম্যাট্রিক্স কোশ্চেন বলে এটাকে। বাম সাইডে সব এলোপাতারি করে দিয়ে রাখে, রাইট সাইডে সিরিয়াল অনুযায়ী সাজাইতে হয়, এই ধরনের, এটাকে বলা হয় ম্যাট্রিক্স কোশ্চেন। এই ম্যাট্রিক্স কোশ্চেন গুলাতে তোমার এই রেস, এই কোশ্চেন আমি প্রায় পাইছি, পাওয়া যায়। মানে বার্নের ইনিশিয়ালি কি করতে হবে, রেস, আই মিন রেস। প্রথমে সবার আগে পেশেন্টকে যে জায়গায় আগুন লাগছে ওখান থেকে সরাই ফেলতে হবে, দেন অ্যাক্টিভেট দ্য অ্যালার্ম। ঠিক আছে, আগে সেফটি ফর দি পেশেন্ট, আগে পেশেন্টকে সরাই ফেলতে হবে, দেন অ্যাক্টিভেট দ্য অ্যালার্ম, তারপরে আগুন নিবানোর চেষ্টা করতে হবে, দেন এক্সটিংগুইশ এটসেট্রা। এটাকে সংক্ষেপে রেইজ বলা হয়। আর ফর রেস্কিউ, অ্যাক্টিভেট দ্য অ্যালার্ম, কনফাইন দ্য ফায়ার, এক্সটিংগুইশ বাই এভাকুয়েট। তারপরে এক্সটিংগুইশিং ডান বাই পাস টেকনিক, মানে ওই যে ফায়ার এক্সটিংগুইশার আছে না, ওইটা ওইটা কিভাবে করতে হয়, এটা পাস টেকনিক, পুল দ্য পিন, এই যে দেখাইতেছি। পাস মিন্স পুল দ্য পিন। এইম, এইম মানে হলো এই যে
এটা 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 হলো এই মানে এটা হলো নলটা আগুনের দিকে, এই যে দেখে যে আগুনের দিকে তাক করানো, এটা হলো এম। প্রথমে পিনটা টেনে বের করে ফেলতে হবে, এটা হলো পুল দ্য পিন, দেন এইম দ্য কি বলে টিউব টুয়ার্ডস দি ফায়ার, দেন স্কুইজ, এ ফর সরি এস ফর স্কুইজ, এরপরে হলো সুইপ, এটাকে সংক্ষেপে পাস বলে। পি ফর পুল দ্য পিন, এ ফর এইম এট দি বেজ অফ ফায়ার, এস ফর স্কুইজ এন্ড সুইপ ফ্রম সাইড টু সাইড। মানে ওই যে ডানে বামে ঘোরাইতে হবে এই নজল তো না, টিউবটা, এটা 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 তোমার কি বলে স্কুইজ করার পরে এই নজলটা ডানে বায়ে ঘোরাইতে হয়, তাহলে ওই এক্সটিংগুইশারের ভিতরে যেই সাবস্টেন্স গুলো থাকে ওটা এই আগুনের উপরে পড়ে, মানে একটু মানে ভালোভাবে পড়ে। এটাকে বলা হয় পাস। এক্সটিংগুইশিং ডান বাই পাস টেকনিক, পুল দ্য পিম, এইম, স্কুইজ, সুইপ ফ্রম সাইড টু সাইড। এবার হলো কেয়ার বেসড অন দি টাইপ অফ বার্নস। প্রথমে ছিল থার্মাল বার্ন, smoother burn beginning with head smoke inhalation ensure patent airway, yes, কারণ এই স্মোক ইনহেলেশনে পেশেন্টের এয়ারওয়ে এডেমা হয়ে যায়, এই জন্য এয়ারওয়েটা যাতে ক্লিয়ার থাকে সেটা খেয়াল রাখতে হবে। অ্যাডমিনিস্টার 100% অক্সিজেন ভায়া নন রিব্রিদার মাস্ক আনটিল কার্বন মনোঅক্সাইড লেভেল ফলস বিলো 15%। সাধারণত আমরা নন স্মোকার যারা তাদের বডিতে কার্বন মনোক্সাইড নর্মালি থাকবে লেস দেন 5%, আর যারা স্মোকার তাদের বডিতে 10% থাকবে। কিন্তু ইয়ে হইলে আগুন লাগলে এটা তোমার 30-40 কখনো কোনো 50% পর্যন্ত চলে যায়। যদি 50% চলে যায় হাইলি রিস্কি, কার্বন মনোক্সাইড একদম খুব খারাপ অবস্থা হবে পেশেন্টের। তারপর কেমিক্যাল বার্নস রিমুভ ক্লথিং দ্যাট কন্টেন্স কেমিক্যাল, ওয়াশ উইথ প্লেন্টি অফ ওয়াটার। ঠিক আছে। তারপর ইলেকট্রিক্যাল মেইনটেইন এয়ারওয়ে, আইডেন্টিফাই এন্ট্রি এন্ড এক্সিট রুট। মানে হলো ধরো এই যে বাজ পড়লে প্রথমে যে জায়গায় পড়ে না সেটা হলো এন্ট্রি, আর যেখান দিয়ে বেরো যায় সেটা হলো এক্সিট। গাছের উপরে পড়লে গাছের উপরটা হলো এন্ট্রি পয়েন্ট, আর গাছের নিচে মূল দিয়ে নেমে যায় সেটা হলো এক্সিট পয়েন্ট। তারপরে হলো আমরা কি করবো, এস্টিমেট দ্য পার্সেন্টেজ অফ বার্ন বেসড অন দি রুল অফ 9 অর লুন্ড অ্যান্ড ব্রোডার মেথড ফর চিলড্রেন। ইয়েস, বাচ্চাদেরটাও গতকালকে দেখানো হয়েছে, ছেলেদেরটাও অ্যাডাল্টদের ক্ষেত্রেও দেখানো হয়েছে। বলো তো সাদিয়া, একটা পেশেন্টের হাঁটুর নিচের থেকে পা পর্যন্ত পুড়ে গেছে, আর একই পেশেন্টের হাঁটুর নিচের থেকে পা পর্যন্ত পুড়ে গেছে প্লাস তার ব্যাকের মানে পিঠের দিকের অর্ধেক পুড়ে গেছে, তার টোটাল কত পার্সেন্ট পুড়ছে? সবাই চিন্তা করো। সাদিয়া, জি ভাইয়া। একটা পেশেন্টের হাঁটুর নিচের থেকে পায়ের তলা পর্যন্ত পুড়ে গেছে, এবং এই পেশেন্টের হাঁটুর নিচে থেকে পায়ের তলা পর্যন্ত প্লাস পিছনের অর্ধেক পুড়ে গেছে। টোটাল কত পার্সেন্ট পড়ছে তার? পড়াশোনা হয়েছে গতকালকে রুল অফ 9? সাদিয়া, না ভাইয়া, কালকে ক্লাস করতে পারি নাই, ঘুমাই গেছিলাম। আচ্ছা, বাট ভিডিওটা দেখা উচিত ছিল। ভিডিওটা দেখে না আসলে কোনো লাভ হবে না আসলে। দেখি ইয়ে বলো তো রুনা, ভাইয়া 36। তাই নাকি? পড়াশোনা কি করছো কালকে ক্লাসের পরে কিংবা আজকে? আচ্ছা আমি বলি, আমাদের
মাথায় কত? মাথায় কত ধরা হয়? 9 পা? ভাইয়া 9 9 18 তাহলে পায়ের যে হাঁটুর নিচের থেকে পুড়ে গেছে মানে অর্ধেক পড়ছে তাহলে কত ধরবা? এক পা না দুই পা? এক পা, এক পা। তাহলে 9 ধরবে। তাহলে 18। 18। কি বলো না বলো এক একজন। এই তাহলে পুরো পায়ের 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 নিচের অর্ধেক পুড়ে গেছে আই মিন পায়ের তাহলে পায়ের এক পা যদি হয় তোমার 9 তাহলে পায়ের অর্ধেক কত 4.5 না? জি ভাইয়া 4.5 4.5 আর ব্যাকে পিছনের অর্ধেক বলছি তাহলে ওদিকে হইলো 9 9 আর 4.5 কত 13.5 এই যে 36 18 হিসাব করতেছে কি বল বুঝছো কি বলছি আমি? আমরা 2 পা ভাবছিলাম। দুই পা কে দুই পা বলছে? তো 36, এক পা হলো 18। সামনে পিছনে হলে 9 9 ও সরি 18। সরি 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 আমি তো বলছি তোমরাই সঠিক ছিল তোকে ঠিক আছে সরি তুমি ঠিক বলছো 9 9 18 আমি হাত হাত ইমাজিন করতেছিলাম বুঝছো বলছি হাতেরটা মনে চিন্তা করে বাট সাউন্ড করছি হলো পায়েরটা সরি হাত সমস্যা নেই। হাত বলতে চেয়েছি ঠিক আছে 18 মানে ইয়ে হইলে হাত হইলে তোমার 13.5 হ্যাঁ তাহলে আমারটা ঠিক আছে সত্যি। কি তাও তো ঠিক নেই তোমারটাও তো ঠিক নেই এই পুরা হাত যদি 9 হয় কবজির সরি এটা কি কোনই কোনইর থেকে নিচে পর্যন্ত হবে কত 4.5 আর ব্যাক অফ ভাইয়া ও ব্যাক তো পাটটা বলছে। জি ভাই আপনি তো পাটটা বলছেন। ও হ্যাঁ ইয়ে তো বলছি পায়েরটা সরি পা হলো 9 আর এদিকে হইলো কত পায়েরটা এদিকে হইলো 9 আর ওদিকে হইলো 9 এই না পায়েরটা তো 18 36 তো হয় না তাও তো 18 হয় পায়েরটা হইলো হয় 18 হাতেরটা হইলো হয় 13.5 ভাইয়া 2 পা বলছেন না? না হ্যাঁ ভাইয়া 2 পা বলছিলেন। ভাইয়া আপনি 2 পা বলছেন। না 2 পা বলি নাই আমি আসলে না, এক পাই বলছে। জিজ্ঞেস করছিলাম হ্যাঁ দুই পা না। রাইট এই যে তোকে একটা প্রশ্ন করলো না যে কয় পা এগুলা হলো স্পেসিফিক যে আসলে আমি কতটুকু ইয়ে করব এরকম ঘুরায় দেয় কোশ্চেন যাই হোক এস্টিমেট দ্য পার্সেন্টেজ অফ রুল অফ 9 or Lund and Broder method for children remove any constructing jewelry yes যেই যে কোনো টাইট ফিটেড এরকম ইয়ে থাকলে সেটা খুলে ফেলতে হবে না হলে কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে যায় like bangles, ring, and cloths before edema develops. Wrap in dry, clean sheet or blanket to prevent further contamination. Medication should not be applied to burnt area until prescribed by medical doctor. Initiate IV rehydration as early as possible. Insert folic catheter and maintain urine output at 30 to 50 ml. আচ্ছা আমি একটা কোশ্চেনে পাইছিলাম এটা তোমরাও পাবা যদি সেন্স থাকে এটা আসলে বোঝা উচিত কি ইয়ার পরে বার্নের পরে পেশেন্টের ইউরিনের আউটপুট কমে গেছে তার মানে কি রেনাল ফেলিওর ঠিক আছে মাথায় রাখবা তারপরে এরপরে আসি হলো ইমার্জেন্ট ফেজ তো বললাম এবার আসি হলো শক ফেজ অর অলিগুরিক ফেজ এটাকে অ্যাকুট ফেজও বলা এটা সাধারণত 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকে কোশ্চেনে পাইছি এটা শক ফেজ সাধারণত মানে 48 থেকে মানে 2 দিন পর থেকে 3 দিন পর্যন্ত এই শক ফেজটা থাকে ইট লাস্ট ফর 48 আওয়ার্স যদি বলা হয় বাট আমি কোশ্চেনে 2 থেকে 3 দিন পাইছি ক্যাটাগরাইজড বাই হাইপোভোলেমিয়া হাইপোনেট্রিমিয়া হাইপারক্যালেমিয়া মেটাবলিক অ্যাসিডোসিস এলিভেটেড হেমাটোক্রিট আশা করি এগুলো সবগুলো বুঝছো ফ্লুইড রিপ্লেসমেন্ট ইজ দ্য ফোকাস অফ ইয়েস এইখানে মেইন এই যে প্রথম বললাম না, প্রথম 48 ঘন্টা হলো তোমার ফ্লুইড ইলেকট্রন ইমব্যালেন্সের কারণে মারা যেতে পারে এই জন্য
ফোকাস থাকবে যাতে আইভি ফ্লুইড গুলা পেশেন্টকে দেওয়া হয়। গতকালকে এটাও বলেছিলাম আইভি যে ফ্লুইড দিব আমরা, ফ্লুইড ইনফ্লুয়েন্স দ্য ফোকাস অফ কেয়ার, কিন্তু সেটা কি কিভাবে দেব? ওয়ার্ম আইভি ফ্লুইড টু প্রিভেন্ট হাইপোথার্মিয়া। এই জন্য দেখবা বার্ন ইউনিটে গেলে গরমের ভিতরেও পেশেন্টে কম্বল দিয়ে রাখে টু প্রিভেন্ট হাইপোথার্মিয়া। তারপর ডায়োটিক ফেজ অর ফ্লুইড ইমোবিলাইজেশন ফেজ। ইয়েস, ডায়োটিক ফেজ অর ফ্লুইড ইমোবিলাইজেশন ফেজ। ডায়োটিক মানে কি? ওই যে ৩-৪ দিন পরে ৪-৫ দিন পরে পেশেন্টের যে ফ্লুইড দিতে দিতে একটা পর্যায়ে পেশেন্টের মোটামুটি ভালো হয়ে গেলে, আই মিন ভালো হয়ে গেলে মানে মানে ইলেকট্রোলাইট ঠিকঠাক রাখতে পারলে কয়েকদিন পরে আবার প্রচুর পরিমাণে যে এক্সট্রা যে বডিতে পানি আছে এগুলো সব বের হয়ে যায়। দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড রিটার্ন টু ভাস্কুলার কম্পার্টমেন্ট রিজাল্টিং ইন ডায়ালিসিস। মানে ওই যে ইন্টারস্টিশিয়াল মানে সেলের বাইরে মানে ভেসেলের বাইরে যে ফ্লুইড গুলো এটা আবার সেলে ইয়াতে ভেসেলে ঢুকে আসে, চলে আসে। এর ফলে বডিতে প্রচুর পরিমাণ পানি চলে আসে এবং এগুলা ইউরিনের মাধ্যমে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এটাই হলো ডায়োটিক ফেজ। The interstitial fluid return to vascular compartment resulting in diuresis with increased BP and urine output accompanied by hyponatremia and hypokalemia. মাঝখানে পানি ভেসেল থেকে সরি ইলেকট্রোলাইট সোডিয়াম ইয়ে থেকে সরে গেছে, ভেসেল থেকে সরে সেলে চলে গেছে, ফলে কি হয়েছে? হাইপোনেট্রিমিয়া। আবার ওই সেলের যে পটাশিয়াম ছিল সেটা আবার চলে আসে ভেসেলে, ফলে হয়ে গেছে হাইপারক্যালেমিয়া। কিন্তু ফ্লুইড দেওয়ার পরে আবার কি হয়েছে? বডিতে যে পরিমাণ পানি আছে তার থেকে আরো বেশি পানি অ্যাড হয়েছে বডিতে, ফলে হয়ে গেছে হাইপোনাট্রিমিয়া। আবার হাইপোনাট্রিমিয়া হলে পটাশিয়াম কি যেহেতু বিপরীত সম্পর্ক মানে হাইপোক্যালেমিয়া হয়ে যায়। বাট আমরা জানি হাইপার এবং হাইপো বোথ ডেঞ্জারাস। এবার আসি হলো কনভালসেন্ট ফেজ বা রিকভারি ফেজ বা রিহ্যাবিলিটেশন। ইট বিগিনস আফটার দ্য ক্লায়েন্টস উন্ড হ্যাভি কি বলে, ইট বিগিনস আফটার দ্য ক্লায়েন্টস উন্ড হ্যাভ ফুললি হিলড and it lasts about 12 months. Yes, convalescent phase বা রিকভারি ফেজটা পেশেন্ট সুস্থ হতে মোটামুটি তোমার প্রায় 12 মাস বা তারও বেশি সময় লাগে। এটাকে বলা হয় রিকভারি ফেজ। এই ছিল বার্নের ডিফারেন্ট ফেজ। বুঝা গেছে? আশা করি বুঝে থাকবে। এবং আরেকটা জিনিস বলি, ওভার 10% টোটাল বডি সারফেস এরিয়া, যে কোনো বার্ন, আই রিপিট, যে কোনো বার্ন ওভার 10% টোটাল বডি সারফেস এরিয়াতে, ওই এরিয়াকে আমরা এটা লার্জ বার্ন বলি। 10%-এর বেশি বার্ন হলেই কিন্তু তোমার কি বলে না সিভিয়ার বা কি বলে স্পেশাল কেয়ার নিতে হয়। ওভার 10%। বাংলাদেশে কত পার্সেন্ট হলে মোটামুটি বাঁচানো যায় না জানো? বাংলাদেশে কত পার্সেন্ট হলে মোটামুটি ট্রিটমেন্ট দিলে বেঁচে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে? কারো আইডিয়া আছে কোনো? আমেরিকাতে আমি যেটা শুনলাম যে 70% 60% পুরলেও নাকি পেশেন্ট টিকে। ওদের এত অ্যাডভান্সে চলে গেছে ওরা। বাট বাংলাদেশে মনে হয় 8, 10, 12% হইলেই শেষ। আমি শিওর না, বাট বাংলাদেশে তো খুবই খারাপ অবস্থা। বার্নের ইয়েটা আমি জানি না। তবে আমরা যখন ছিলাম তখন আমি শুনছি যে এরকম যে আমেরিকাতে 60-70% হলেও বার্নের পুরা ওরা মানে ওদের এখানে ট্রিটমেন্টের কোয়ালিটি এত হাই টিকে। এবার আমাদের একটা আসলে আত্মীয় ছিল, উনি 70% পড়ে গেছিল, মারা গেছে 2 দিন হ্যাঁ, ছিল। ওই যে তাইলে ইয়েতে কি বলে ইলেকট্রল ইমব্যালেন্সের কারণে। এবার আসলে মেডিকেল ম্যানেজমেন্ট, প্রথমে ফ্লুইড ম্যানেজমেন্ট, ডিফারেন্ট ফর্মুলাস অফ ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন লাইক পার্কম্যান ফর্মুলা, ইভেন্স ফর্মুলা, ব্রুক ফর্মুলা, অনেক ফর্মুলা আছে। তবে পার্কল্যান্ড ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। পার্কল্যান্ড ফর্মুলা কি? পার্কল্যান্ড ফর্মুলাটা হলো একজনের নাম অনুযায়ী করা এবং এটা সাধারণত ফ্লুইড গুলো দেওয়া হয় লাইক lactated ringer 4 ml per kg, 4 ml per kg into percent of burns in the first 24 hours। মানে হলো এটার ম্যাথটা একটু পরে দেখাই দিতেছে কিভাবে দিতে হয়। তোমার এটার সিস্টেমটা হলো, পার্কল্যান্ড ফর্মুলার সিস্টেমটা হলো যে
4 ml প্রত্যেক কেজির জন্য এবং এর সাথে যত পার্সেন্ট হবে তত পার্সেন্ট দিয়ে গুণ দিতে হবে। তাহলে 4 ml গুণ পার কেজি গুণ আম টোটাল বডি সারফেস এরিয়া। হ্যাঁ, TBSA আরকি। ওই মানে পার্সেন্টেজ। তো এটা গুণ করলে যেই ইয়েটা পাওয়া যায়, আমি ফর এক্সাম্পল আমরা একটা ম্যাথ করেই ফেলি। ধরো একজনের 20% পুড়ে গেছে, তাহলে তার কি পরিমাণ ফ্লুইডের প্রয়োজন? লেখো। এটা করো একটু কাইন্ডলি। ওজন কত রোগীর? ধরেন রোগীর ওজন 60 কেজি। তোকে বইলো না, তুমি তোমারটা রেখে দাও, জিজ্ঞাসা করি দেখি। সাদিয়া হচ্ছে, সাদিয়া আখি রুনা। হ্যাঁ হ্যাঁ, না না না, নিয়ে স্বল্প। রুনা, পারছো? না ভাইয়া। ভাইয়া প্রশ্ন কত পার্সেন্ট বলছেন 20% টিবিএস এ? পুড়ে গেছে। আর ওজন? 50। আপনি 60 বলছেন, আমি 60 দিয়ে ধরছি। সমস্যা নেই, 60 দিয়ে বলো, 60 দিয়ে বলো, সমস্যা নেই। কত হয় 60 দিয়ে করলে? 60 দিয়ে করলে হচ্ছে যে ইয়াকে 48 আর 4 কেজি 4 4800 ml। 4800 ml। তৌকিরের কত আসছে? ওইটাই। আচ্ছা, রুনার কত আসছে? রুনা? হ্যাঁ, 4800। সাদিয়া? সাদিয়ার 5000 আসছে। সাদিয়া, এগুলা কি বেশ আমাদের নার্সিং এ করাইছিল এই ফর্মুলা গুলা? না শুনছি। ভাইয়া এগুলো ভাইয়া না 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 না, আমাদের আমাদের পড়াইছিল, কিন্তু আমরা তখন ওইভাবে গুরুত্ব দিই নাই। জানতাম যে এগুলো পার্কল্যান্ড তো ফর্মুলা। আপনাদের ভালোই পড়াইছে। আমাদের আমরা কলেজটা আগের, ভালোই আছে। না না, আগের কারিকুলাম ছিল, তো আগের কারিকুলাম খুবই ভালো ছিল, খুবই খুবই। আমি ম্যানক্লেক্সের অনেক কিছু আগের এখন তো ভাইয়া ওই যে নার্সিং এর টিচাররাও তেমন কোয়ালিফাইড, স্টুডেন্টরা ওদের পড়াবে, আমাদের পড়াবে, এরকম হয়েছে। হ্যাঁ, অস্বীকার করি না আমি এটা। এই ফর্মুলা দিয়ে প্রশ্ন আসে ফার্স্ট 100 8 আওয়ার্স কত দিবে? জি। আচ্ছা, এবার আসি হলো, এবার একটা ইয়েটা শিখাই যে সবারই 4800 হওয়ার কথা। হ্যাঁ, এখন 20% এই যে এখন এই যে 4800 পাইলাম, এই 4800 আমাদের 24 ঘন্টার ভিতরে দিতে হবে। কিন্তু কথা হলো 4800-র ভিতরে প্রথম মানে ফার্স্ট হাফ 24 ঘন্টার ভিতরে প্রথম 16 ঘন্টার ভিতরে দিতে হবে তোমার অর্ধেক, সরি, ফার্স্ট হাফ দিতে হবে তোমার প্রথম 8 ঘন্টার ভিতরে, মানে 4800 ml এর অর্ধেক কত? 2400 ml, তাই না? 2 লিটার 400 ml। এই 2400 ml দিতে হবে প্রথম 8 ঘন্টার ভিতরে, মানে কি বলে, 24 ঘন্টা যদি হয়, ধরো ফর এক্সাম্পল সকাল 8টার সময় পেশেন্টকে, সকাল 8টা থেকে, আজকে সকাল 8টা থেকে আগামী কালকে সকাল 8টা, এর ভিতরে আমরা পেশেন্টকে পুরা 4800 ml ফ্লুইড দিতে হবে। এই 4800 ml ফ্লুইডের ভিতরে
2400 ml ফ্লুইড সকাল 8টা থেকে মানে প্রথম 8 ঘন্টার ভিতরে সকাল 8টা থেকে শুরু করে তোমার 8 ঘন্টা যত সময় হয় দুপুর 2টা মনে হয় না? হ্যাঁ, দুপুর সরি কয়টা? 4টা 4টা মানে ধুর ভেজাল। যাই হোক, বলতেছি যে সকাল 8টার সময় হ্যাঁ, শুরু হ্যাঁ, একদম শুরুতে হিসাব। প্রথম 8 ঘন্টায় অর্ধেক, পরবর্তী 16 ঘন্টায় অর্ধেক। হ্যাঁ, আসলে এক্সাক্টলি আমি বেশি পেঁচাই বলছি। প্রথম 8 ঘন্টায় অর্ধেক, 24 ঘন্টার বাকি 16 ঘন্টায় বাকি অর্ধেক। হ্যাঁ, তাহলে হিসাব করতে প্রথম 8 ঘন্টায় 48 ml, 2400 ml, 2400 ml, পরবর্তী 16 ঘন্টায় 2400 ml বুঝছো রুনা, সাদিয়া? কিন্তু ভাই তোকে এখানে একটা টুইস্ট আছে বুঝছেন? বলো। জি ভাইয়া। টুইস্টটা হলো পেশেন্ট যদি অ্যাডমিশন হয় সকাল 10টায় হুম, তাইলে কিন্তু আপনার বার্ন কোন সময় হয়েছে ওই হিসাব করে কিন্তু 8 ঘন্টা ধরতে হবে। হ্যাঁ, ইয়েস, অ্যাডমিশনের সাথে সম্পর্ক না। পরের লাইনে এক্সাক্টলি। ওটা আছে। এটা টেনশন নিও না, আছে। এটা আমি কোয়েশ্চেনে পাইছি। আমি কোনো সমস্যা নেই। তুমি এটা প্র্যাকটিস করছো দেখে তুমি বলতে পারছো। এই যে তুমি যেটা বলছো এই সেকেন্ড লাইন। তাহলে সিস্টেমটা হলো কি পার্কল্যান্ড ফর্মুলার সিস্টেমটা আমরা জানলাম যে 4 ml পার 4 ml পার কেজি ইনটু পার্সেন্ট, মানে 4 গুণ কেজি ইনটু পার্সেন্ট। যেটা আসে সেইটাকে 24 ঘন্টায় দিতে হবে। কিন্তু প্রথম 24 ঘন্টার ভিতরে প্রথম 8 ঘন্টায় অর্ধেক, বাকি 16 ঘন্টায় অর্ধেক। এখন এই যে যেটা বললো, তকির যেটা বললো সেটাই হলো সেকেন্ড লাইনে। দ্য ফ্লুইড ক্যালকুলেশন বিগিনস ফ্রম দ্য টাইম হোয়েন দ্য বার্ন অকার্ড। এবং এটা আমরা ঘন্টাটা কখন করব, কাউন্ট করব, যখন তোমার আসলে এইভাবে যদি হয় যে 7 ঘন্টা আগে পুড়ে আসছে, এই 2400 ml আমরা আহ, 8 ঘন্টাতে 1 ঘন্টা বাকি, ওই 1 ঘন্টার ভিতরে এই 2400 ml দিতে হবে। এরপরে বাকি 2400 ml 16 ঘন্টায় যাবে। এই হলো সিস্টেম। দ্য ফ্লুইড ক্যালকুলেশন বিগিনস ফ্রম দ্য টাইম হোয়েন দ্য বার্ন অকার্ড, নট ফ্রম দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন ইন দি হসপিটাল। ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এটা। পেশেন্ট যদি 10টার সময় অ্যাডমিশন হয় আর বার্ন হ্যাঁ, হয়েছে 8টার সময়, তার মানে বিকাল 4টায় ওর হাফ ml চলে যাবে, মানে ইয়েস, 2400 ml বিকাল 4টায় শেষ হয়ে যাবে। জি। সকাল 8টা থেকে 4টা হলো 8 ঘন্টা। বিকাল 4টা। হ্যাঁ, এরপর আসলে উন্ড কেয়ার। দেখি কোনো স্লাইড বাকি রাখছি কিনা একটু wait। আচ্ছা, তারপরে তোমার এই যে কি বলে ফেসিওটমি অনেক সময় করা হইতে পারে বার্ন পেশেন্টদের, ওই যে কারণ কি বলে ওই যে প্রেসার বেড়ে যায় ইন্টারনালি ইন বার্ন। এই দেখো অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট ইজ অ্যান ইন্ডিকেটর অফ সাফিসিয়েন্ট ফ্লুইড রিসাসিটেশন। এটাও কোশ্চেনে পাইছি। পেশেন্টের যদি পর্যাপ্ত পরিমাণ ইউরিন আউটপুট হয় বার্ন পেশেন্টের, তার মানে সে যথেষ্ট পরিমাণ ফ্লুইড পাচ্ছে, এটা ইন্ডিকেট করে। এই যে দেখো আমরা ডক্টরের অর্ডার ছাড়া কোনো মেডিসিন দিব না, কারণ এটা অ্যাসেসমেন্টই কিন্তু বার্ন এরিয়ার অ্যাসেসমেন্টকে প্রভাব ফেলে। আর নর্মাল ইউরিন প্রোডাকশন হলো পার ঘন্টায় 30 ml। হ্যাঁ, এটা হলো নর্মাল। আর এটা যদি কেজি হিসেবে করি 0.5 থেকে 1 ml পার কেজি বডি ওয়েট পার আওয়ার। 0.5 থেকে 1 ml পার কেজি বডি ওয়েট পার আওয়ার, এটা হলো এভাবেও অনেক সময় বলে। এটাই পার্কল্যান্ড ফর্মুলা। 4 ml per kg per percent burns in the first 24 hours. আহ, দেখো ফ্লুইড রিপ্লেসমেন্ট যখন আমরা দিব, সেক্ষেত্রে তোমার আইসোটনিক সলিউশন কি করব, অ্যাভয়েড হাইপোটনিক সলিউশনস উইথ বার্নস। হাইপোটনিক সলিউশন কোনটা মনে আছে? 0.45% এগুলা। Avoid hypotonic solution with burns which can increase the interstitial and peripheral edema. Hypertonic solution avoid with burns which increase the further electrolyte imbalance. এই জন্য only isotonic like normal saline, lactated ringers etc. এগুলো দিতে হয়, ঠিক আছে?
এবার হলো সার্জিক্যাল ডেব্রিমেন্ট। ওই যে সার্জিক্যালি তোমার রিমুভ দ্য ডেড টিস্যু, বিশেষ করে তোমার ওই যে কালকে দেখালাম আমরা নেক্রোসিস যে হয়ে যায়, নেক্রোসিস না, এটা হলো পুড়ে গেলে এটা তোমার এটাকে বলে ডেব্রি, কালো কালো হয়ে যায়, এগুলা সার্জিক্যালি নিয়ে আসা হয় যাতে করে টিস্যুটা রিগ্রো করতে পারে। তাহলে কেমিক্যাল ডেভেলপমেন্ট লাইক কি কোলাজিনেজ, তারপর ডেক্সট্রানোমের এটসেট্রা। এই কেমিক্যাল ডেব্রিমেন্টটা হলো বা এনজাইমেটিক ডেব্রিমেন্টটা হলো এটা প্রেসার আলসারেও ব্যবহার করা হয়। তোমরা দেখবে এক ধরনের প্রেসার আলসারে বেড সরে এক ধরনের গস পিসের মতো এক ধরনের মানে সুপ্রাটোলির মতোই অনেকটা এই ইয়েতে দেওয়া, স্কিনে লাগায় দেওয়া হয় যাতে স্কিনের সাথে সরি ওই মানে পেশেন্টের ইয়ে কি বলে ফ্লেশ বা মাংসের সাথে বা চামড়ার সাথে আদার্স যে প্লাস্টার হোক কোনো গস পিস হোক এগুলো লেগে না যায়। এটাকে বলা হয় কেমিক্যাল ডেব্রিমেন্ট বা কোলাজিনেস বলে, এটা জাপানে খুব ব্যবহার হয় তোমার বেড শোর পেশেন্টদের ক্ষেত্রে। তারপর হাইড্রোথেরাপি দেওয়া হয়, স্পেশাল টাব ডিজাইন ফর উন্ড কেয়ার হুইচ হেল্পস টু রিমুভ দ্য স্কার এন্ড প্রমোট উড ডেব্রিমেন্ট। ইয়েস, আমরা অলরেডি গতকাল স্কার সম্পর্কে জানছি, ওই যে কালো কালো হয়ে যায় যে। বুঝছো, কালো কালো এই যে দেখো এই যে এইগুলা, না না এটা নাই না, যাই হোক বুঝছো, তোমরা সুপ্রাটুলি দেখছিলা যে ফর এক্সাম্পল এই এই জায়গাটায় যদি তোমার এভাবে খুলে রাখতে হয় যাতে প্রেসারটা বের হয়ে যায়, কিন্তু কথা হলো আমরা এটা আটকাতে পারবো না, কিন্তু এটা কি এভাবে খুলে রাখা যাবে না, এটার উপরে আলাদা জালির মতো একটা গস পিস দেওয়া হয়, কিন্তু এটা স্কিনের সাথে লেগে যায় না, এই মাসেলের সাথে লেগে যায় না, এমন টাইপের একটা এক ধরনের ইয়ে আছে। এরপর আসি হলো হাইড্রো এবং এক ধরনের টাব আছে যেটাতে তোমার পেশেন্টকে রাখলে ওই যে এই পানিটা তোমার ওই ডেড টিস্যুটাকে নরম করে বের করে ফেলে, প্রমোট ও এবং এর ফলে টিস্যু রিগ্রো করে। পেশেন্ট ইজ ইমার্সড ইন ওয়াটার নট ফর মোর দ্যান 30 মিনিটস। ইয়েস, তোমার 30 মিনিটের বেশি রাখতে হয় না, কারণ 30 মিনিট বেশি রাখলে আবার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ঘটায়, বুঝছো, এই জন্য নট মোর দ্যান 30 মিনিটস। তারপর টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স লাইক মেফেনাইড, ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট, ব্যাকটেরিওস্ট্যাটিক মিন্স বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বোথ মেরে ফেলে, সরি ব্যাকটেরিওস্ট্যাটিক হলো ব্যাকটেরিয়াল গ্রোথকে প্রিভেন্ট করে, ভুল বলছি, আর ব্যাকটেরিওসিডাল হলো নাকি ঠিকই তো বলতেছি নাকি, ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, আই মিন ব্যাকটেরিওস্ট্যাটিকটা হলো প্রিভেন্ট দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়াস না, ব্যাকটেরিওস্ট্যাটিকটা হলো স্টপ দ্য গ্রোথ, আর ব্যাকটেরিওসিডাল হলো কিলস দ্য ব্যাকটেরিয়া, যে ইয়েগুলা সরাসরি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এগুলো ব্যাকটেরিওসিডাল, আর যারা ব্যাকটেরিয়ার গ্রোথ কমায় দেয় তারা হলো ব্যাকটেরিওস্ট্যাটিক, এরকম একটা লাইক মেফেনাইট। তো সাইন সিম্পটম কি পেইন, র্যাশ, মেটাবলিক অ্যাসিডোসিস, নেভার ইউজ এ ড্রেসিং which increase the absorption, daily tubbing to remove previously applied cream. Yes, এই জন্য পেশেন্টদেরকে ডেইলি গোসল করানো হয় বাথটাবে। বাংলাদেশে আমি জানি না এটা করে কিনা, আমি জাপানে এটা দেখিনি কারণ আমি বার্নের কোনো ইয়েতে ছিলাম না, ঠিক আছে। তারপরে সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, সিলভার, হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের এখানে তো আর কোনো কিছু হইলে বলে যে গোসল না করাইতে। না, এরকম তো আমি আমি জানি না, আমি আসলে বার্নের ডিউটি করি না, আমার কোনো আইডিয়া নেই, তবে সিস্টেম হলো পানিতে ইয়ে করে রাখা, কেন বলে জানি না। সিলভার সালফার স্যালাজাইন, এটা হলো সালফার কন্টেইনিং ইয়ে আছে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিব্যাকটেরিয়াল টু প্রিভেন্ট সেপসিস ইন বার্ন পেশেন্ট, হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন সাইড এফেক্টের কি অ্যান্ড লিউকোপেনিয়া। আমরা অলরেডি জানি সালফার কন্টেইনিং ড্রাগগুলো সবগুলোতে ফটো সেন্সিটিভ, ফটোফোবিয়া বা রোদের আলো পেলে র্যাশ ট্যাশ উঠে এটার প্রপার্টিস আছে, অতএব এই জন্য স্কিন হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন দেখায় আর কি। তারপরে সিলভার নাইট্রেট আছে, এফেক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সাইন্টিফিক গ্রে অর ব্ল্যাক স্টেইন অন স্কিন, ক্লথিং অর ইউটেন্সিলস, হোয়েন ইটস ড্রাই ইট প্রিসিপিটেটস অ্যাজ সিলভার সল্ট। যখন এটা শুকা যায় তখন এটা একটু ইয়েতে দেখায়, একটু সিলভারের মতো দেখায়, এই জন্যই এটাকে সাধারণত ওয়েট কি বলে
এই সিলভার নাইট্রেটটা তোমার ড্রেসিংটাকে ওয়েট রাখে, তোমার ওই এই জন্য নর্মাল স্যালাইনের সাথে একটু এই সিলভার নাইট্রেটটা মিশায়া তারপরে ড্রেসিং এ ব্যবহার করা হয়। এটা ভালো কাজ করে। তারপরে নাইট্রোফিউরাজোন, a broad spectrum antibacterial used when there is a resistant to other agents। উপরে সবগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেলে লাস্টে নাইট্রোফিউরাজোন ব্যবহার করা হয়। সাইড এফেক্ট কি? কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, র্যাশ এটসেট্রা। ঠিক আছে? তো